হ্যালো বদমাস, আগের ক্লাসে তোমাদেরকে আমি কি বলে গেছি? ডব্লিউবিসিএস এর স্ট্র্যাটেজি কি হবে সেটা বিশ্লেষণ হয়ে গেছে। তো সেই অনুযায়ী আজকে আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস শুরু, যেটা হচ্ছে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। চলো দেখি প্রথম ক্লাসে স্লাইড একটু সর। আচ্ছা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, ফিজিক্সের কথা ভুলে যাও, ইউনিট মেজারমেন্ট কি জিনিস কি বৃত্তান্ত ভুলে যাও। তাহলে আমাদের প্রথমে একটা গল্প দিয়ে চলো শুরু করি। আচ্ছা ভাবো তো, তুমি বাজারে যাচ্ছ কিছু কিনতে। বাজারে গিয়ে দোকানদারকে তুমি কি বলছো? ধরো তুমি ভাবছো যে তুমি কিছু কিনবে, এভাবে কি তুমি বলো যে আমাকে দাদা তিনটে দিন? বলতে তো পারো না। তিনটে কি চাইছো? ওয়ার্ল্ড কাপ ট্রফি তিনটে চাইছো, না চট থাপ্পড় চাইছো, না আলু চাইছো, না পটল চাইছো? তাহলে আমার কি বাক্য সম্পূর্ণ নয়। তাহলে আমাদের কি আসছে প্রথমে? তাহলে আমি চাইছি ধরো একটা শূন্যস্থান পূরণ করলাম, কি আলু চাই। তাহলে আলুটা কি? না আলু যেটা আমাদের এখানে লেখা আছে না আজকে, ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড মেজারমেন্টের ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি। তাহলে আলু হচ্ছে আমাদের মনে করো একটি ভৌত রাশি। আচ্ছা, তিন আলু, তাও কি সম্পূর্ণ হচ্ছে? কোনো সেন্স আসছে না। তাহলে আমি হয় বলবো 3 কেজি, 3 বস্তা, 3 কুইন্টাল, 3 মেট্রিক টন। তাই ভৌত রাশিকে প্রকাশ করতে আমাদের কি দরকার হচ্ছে গো? কোনো একটা একক। তাহলে যখনই আমি বলছি 3 কেজি আলু দিন, তখনই একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। এখানে কেজিটা কি? এখানে কেজিটা হচ্ছে একক, আলুটা কি? ভৌত রাশি। এই রকম ভৌত রাশিগুলোকে নিয়ে আমরা আজকের আলোচনা করব। এই ভৌত রাশিকে কোন কোন একক দিয়ে আমরা প্রকাশ করছি? ভৌত রাশি কত রকমের হয়? আচ্ছা, এককগুলো কি বিভিন্ন রকমের হয়? এটাই আজকের আমাদের ক্লাস। বোঝা গেল আমাদের ক্লাসের সময়? এবার চল, ফিজিক্স যেহেতু, দেখো ফিজিক্স না মানে পড়ার জন্য আলাদা কোন রকম যে বিশেষ ক্যালিবারিটি দরকার এরকম কিছু না। তোমাদের আশেপাশে যা হচ্ছে এই সব কিছুই ফিজিক্স। যদি আশেপাশে একটু চোখ কান খোলা রাখো, সেখানেই তুমি ফিজিক্স পড়তে পারবে। এই হচ্ছে, মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। খুব সাধারণ একটা সাবজেক্ট, যদি বুঝতে পারো খুব সুন্দর সাবজেক্ট, এর থেকে ভালো সাবজেক্ট আর নেই। আচ্ছা, তাহলে ভৌত রাশি আমরা কাকে বলবো? না, পদার্থের যে সমস্ত জিনিসকে আমরা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে আমাদের ভৌত রাশি। তাহলে পরিমাপ করতে পারছি, ধরো তোমার হাতে একটা ক্রিকেট বল আছে। আচ্ছা, বলটার নিশ্চয় একটা মাস বা ভর আছে। তাহলে ভর যেহেতু আমরা পরিমাপ করতে পারছি, তাহলে ভর হচ্ছে একটি ভৌত রাশি। আচ্ছা, একটু অন্যভাবে ভাবাও তো। ধরো তোমরা ছোটবেলায় নিশ্চয়ই সবাই ক্রিকেট খেলেছো। আমরা টেনিস বলে ক্রিকেট খেলতাম, পরের দিকে ডিউজ বলে খেলতাম। যখন বলটা হাতে নিতাম একটা গন্ধ পেতাম না? সুন্দর একটা লেদারের একটা গন্ধ থাকতো। আমাদের তো খুব ভালো লাগতো ক্রিকেট খেলতে, খুব ভালো লাগতো বলে ক্রিকেট আমাদের গন্ধ আমাদের খুব ভালো। আচ্ছা, গন্ধ কি ভৌত রাশি? গন্ধ কিন্তু ভৌত রাশি নয়। কেন না? না, গন্ধকে পরিমাপ করতে পারছি না, সেই জন্য গন্ধ কোনো ভৌত রাশি নয়। ক্রিকেট বল সাধারণত লাল হয়, সাদা হয়। আচ্ছা, বর্ণ, বলের যে বর্ণ অর্থাৎ রং, সেটা কি ভৌত রাশি? না। কিন্তু কিন্তু আলোর ক্ষেত্রে এই বর্ণটাই হয়ে যাবে ভৌত রাশি যখন আলোর ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব লাইটে। তখন আলোর ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তার বর্ণ হয়ে যাবে একটি ভৌত রাশি। মোদ্দা কথা কি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি। যে সমস্ত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারছি সেগুলোকেই আমরা বলছি ভৌত রাশি। চলো দেখি কি আছে। তাহলে কি ইউনিট বা একক। আচ্ছা, তাহলে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য আমাদের নিশ্চয়ই একটা একক দরকার, যেমন বলছিলাম না 3 কেজি। তাহলে ভৌত রাশিকে যার সাহায্যে প্রকাশ করা হবে সেটাই হচ্ছে একক। আচ্ছা মনে করো তো, আমি লিখলাম কি বাজারে গিয়ে কত, না 3 কেজি আলু। আচ্ছা, এখানে তিনটা কি গো?
একটা সংখ্যা। আর কেজিটা কি গো? একটা একক। হ্যাঁ কি না? তাহলে দেখো তো, ভৌত রাশিকে যখন প্রকাশ করতে হচ্ছে তখন কি পাচ্ছি না, একটা জায়গায় সংখ্যা মানে নাম্বার প্লাস একক, এই দুটো মিলেই আমার তৈরি হচ্ছে ভৌত রাশির পরিমাপ। কত সহজ জিনিস গো! এটাই তো আমরা সবসময় করে এসেছি, বাজারে কিছু কিনতে গিয়ে হোক, অন্য কিছু কিনতে গিয়ে হোক। ভৌত রাশির পরিমাপ যখন আমি করতে যাচ্ছি তখন আমার কি দরকার হচ্ছে, একটা সংখ্যা দরকার হচ্ছে, এবং সংখ্যার ঠিক পাশেই কি থাকছে, একটা একক থাকছে। আচ্ছা দেখি তো, আমরা এই ভৌত রাশিগুলিকে বা আমরা এই যে এককটা পেলাম, এই একককে আমরা কত ভাগে ভাগ করতে পারছি? একক। আচ্ছা তার আগে বলো তো, তোমরা নিশ্চয়ই বাংলায় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে নিশ্চয়ই বলতে পারবে। স্বরবর্ণ কাকে বলে গো? না, যে সমস্ত বর্ণ নিজেরা উচ্চারিত হতে পারে বা যাদের উচ্চারণের জন্য অন্য বর্ণের সাহায্যের দরকার হয় না, তাদেরকে কি বলে? স্বরবর্ণ। আর যে সমস্ত বর্ণ উচ্চারণ হতে গেলে বা উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্যের দরকার, তাকে বলা হয় কি গো? ব্যঞ্জন বর্ণ। একই রকম ভাবে একককেও আমরা এই দু রকম ভাবে ভাগ করি। যে সমস্ত এককগুলি তৈরি করতে গেলে অন্য কোনো এককের দরকার হয় না, যারা নিজেরাই মৌলিক, সেই সমস্ত এককগুলোকে আমরা বলবো মৌলিক একক বা মূল একক, বা দেখো লেখা আছে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক। অর্থাৎ যে সমস্ত একক তৈরি করতে গেলে অন্য কোনো এককের দরকার হয় না, যেমন ধরো কেজি ধরো, মিটার ধরো, কিলোমিটার, ঠিক আছে? আর কি না, ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। তাহলে বুঝতেই পারছো এটা অনেকটা ব্যঞ্জন বর্ণের মতো। অর্থাৎ এই ফান্ডামেন্টাল এককগুলোকে ব্যবহার করে আর বাদ বাকি যে সমস্ত একক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল, তাকে বলা হচ্ছে ডিরাইভড বা লব্ধ। মানে ফান্ডামেন্টাল একক বা মূল একককে ব্যবহার করে যখন আমি কোনো একক তৈরি করছি তাকে বলছি আমি ডিরাইভড। আচ্ছা আমরা প্রত্যেকেই জানি, ধরো দূরত্ব তোমার বাড়ি থেকে ধরো বাস স্ট্যান্ড, বা ধরো বিরাট কোহলি একটা 6 মারল, কত? তার উইকেট থেকে যত দূরে বলটা গেল তার দূরত্ব ধরো 100 মিটার। তাহলে মিটারটা হচ্ছে কি গো? দৈর্ঘ্যের একক হয়ে গেল। আবার তোমরা প্রত্যেকে কি চালাচ্ছ? বাইক চালাচ্ছ। তাহলে বাইকের কি থাকবে? একটা স্পিড থাকবে। বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে তোমার সময় লাগলো 10 মিনিট। কিভাবে পেলে? না দূরত্ব বাই সময় করে। আচ্ছা দূরত্ব কি রাশি? না আমার ফান্ডামেন্টাল। আবার সময় কি? না ফান্ডামেন্টাল। দুটো ফান্ডামেন্টাল দিয়ে আমি কি পেয়ে গেলাম? না আমি স্পিড পেয়ে গেলাম। বুঝতে পারলে? চলো দেখি পরের দিকে। আচ্ছা ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত রাশি, বললাম যে সমস্ত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো তাকেই বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত রাশি। তাহলে ভৌত রাশিগুলোকেও আমরা একই রকম ভাবে দুভাগে ভাগ করি। তাহলে প্রথমে আমি কি বললাম? একক। একক কিসের জন্য দরকার হচ্ছে? না ভৌত রাশিকে প্রকাশ করার জন্য এককের দরকার। একক কত রকমের? না একক আমরা দু রকমের পেয়ে গেলাম, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ডিরাইভড। একই রকম ভাবে যে সমস্ত রাশিগুলি তৈরি হয়েছে, মানে ভৌত রাশি, ধরো বস্তুর ভর হোক, বস্তুর সময় হোক, এই যে রাশিগুলো আছে, তাহলে আমাকে দেখতে হবে ভৌত রাশিগুলিকে আমরা কত ভাগে ভাগ করছি। দেখো তো, ভৌত রাশিকে একই রকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে প্রাথমিক রাশি, ওই একই গল্প। যে সমস্ত রাশিগুলি নিজেরাই তৈরি হয়েছে, যাকে তৈরি করার জন্য অন্য কোনো রাশির দরকার হয়নি, রাশি দরকার হয়নি, সেই সমস্ত রাশিগুলোকে বলবো ফান্ডামেন্টাল। আর এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা রাশিকে যখন একক দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে তখন সেগুলোই হয়ে গেছে ফান্ডামেন্টাল ইউনিট। মানে ফান্ডামেন্টাল আছে মূল, সেই মূল রাশিগুলিকে যে সমস্ত একক দ্বারা প্রকাশ করা হয়েছে সেগুলি হয়ে গেছে আমার মূল বা ফান্ডামেন্টাল ইউনিট।
আর এই মূল রাশিগুলিকে যখন ডিরাইভ করা হয়েছে, মানে মূল রাশিগুলোকে ব্যবহার করে যখন আমি একটা অন্য রাশি তৈরি করেছি, সেটা হচ্ছে ডিরাইভড রাশি। এই ডিরাইভডকে যখন রিপ্রেজেন্ট করার জন্য যে একক আমরা ব্যবহার করেছি, সেটাই হলো আমার ডিরাইভড কোয়ান্টিটি। চল পরের স্লাইড, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সম্বন্ধে আমি বলবো। দেখি চল, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কটা আছে? আমাদের যেমন স্বরবর্ণের সংখ্যা নির্দিষ্ট, তেমনি আমাকে দেখতে হবে ফিজিক্সে বা পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা প্রাথমিক রাশিগুলি কি কি আছে। তাহলে কি কি না, প্রথমেই আমরা দেখছি কি লেখা আছে, মাস। মাস মানে কি? মাস মানে হচ্ছে বস্তুর ভর, সরি, মাস মানে হচ্ছে ভর। তাহলে প্রথম রাশি কি? ভর। আচ্ছা, প্রথমেই সুন্দর একটা কথা বলে রাখি, ভার এবং ভরের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। ভর মানে কি না, বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকবে তাকে বলবো আমার বস্তুর ভর। আর ভার মানে কি না, এই জড় পদার্থগুলোকে পৃথিবীর অভিকর্ষ শক্তি, অভিকর্ষ বল যেভাবে নিচের দিকে টানবে, সেটাই হচ্ছে আমরা বস্তুর ভার বা ওয়েট। এটা কি? মাস। তাহলে মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। যদি মাস না থাকে তাহলে ওয়েট থাকবে না, আর যদি আমার ওয়েটের দরকার হয় তাহলে আমার মাসের ডেফিনেটলি দরকার হবে। তাই মাস কি, ভর কি রাশি হয়ে গেল? ভর হয়ে গেল আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ভরের পরে কি? লেন্থ মানে দৈর্ঘ্য। একই রকম ভাবে দৈর্ঘ্য হচ্ছে আমাদের একটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বারবার কিন্তু প্রশ্ন আসে, প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন আসবে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কতগুলি আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণত ওয়ান ডে এক্সাম গুলোতে এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি যে পদার্থ বিজ্ঞানে বা ফিজিক্সে কতগুলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে। তাহলে কটা? অ্যান্সার হবে 7টা। ঠিক আছে, মাস পেলাম, লেন্থ পেলাম, আরেকটা কি? টাইম, সময়। সময় হচ্ছে আরেকটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। চলো, তারপরে কি আছে গো? দেখো তো আছে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি গো? তাপ নাকি উষ্ণতা? এইখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। মনে রাখতে হবে তাপ কিন্তু নয়, তাপমাত্রা। ওকে, তারপরে কি আছে? ইলেকট্রিক কারেন্ট, প্রবাহী তড়িৎ। তারপরে কি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। আর সব শেষে কি? লিউমিনাস ইন্টেন্সিটি। এইটাকে একটু মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন এই জায়গা থেকে বহুবার এসছে। বাংলায় যাকে বলা হয় দীপন প্রাবল্য। খুব সুন্দর বাংলা। মানে কি গো? মানে একটা আলো জ্বলছে, ধরো একটা মোমবাতি, তাহলে কি পুরো ঘরটা আলো করতে পারে? না। কিন্তু একটা মোমবাতির জায়গায় যদি আমি 10টা মোমবাতি জ্বালাই, তাহলে নিশ্চয়ই পুরো ঘরের অন্ধকার দূর হতে পারে, বা আলো কি বাড়বে? উজ্জ্বলতা বাড়বে। এই যে উজ্জ্বল হচ্ছে যে আলো, সেটা কিসের সাহায্যে মাপছি, বা সেটা আমরা পরিমাপ কিসের সাহায্যে প্রকাশ করব? তার পরিমাপটাই হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি। খুব খেয়াল করবে, একটা কোম্পানি আছে না লিউমিনাস, যেটা সাধারণত ইলেকট্রিক লাইট এগুলো তৈরি করে, লিউমিনাস। তো নামটা তার কিন্তু এইখান থেকে এসছে, লিউমিনাস ইন্টেন্সিটি। আচ্ছা চলো দেখি এরপরে। আচ্ছা, ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে ডিরাইভ কি বলছি না, এই যে ফান্ডামেন্টাল গুলো ছিল, কটা ছিল? 7টা ফান্ডামেন্টাল। এই 7টা ফান্ডামেন্টালকে বিভিন্ন রকম ভাবে কাজে লাগিয়ে যখন আমি অন্য কোনো কি তৈরি করছি, রাশি তৈরি করছি, ভৌত রাশি তৈরি করছি,
সেটাই হয়ে যাবে আমার ডিরাইভড। যেমন ধরো আমি বললাম স্পিড। আচ্ছা, স্পিড যদি আমাকে বের করতে হয় তাহলে আমার কি লাগবে? দূরত্ব বাই সময়। আমরা প্রত্যেকেই জানি দূরত্ব বাই সময়। আচ্ছা, দূরত্ব মানে কি গো? সেই তো দৈর্ঘ্য। ঠিক আছে, লিখলাম দৈর্ঘ্য। আর একটা কি গো? সময়। তাহলে দেখো তো, এই দৈর্ঘ্য কি ছিল? দৈর্ঘ্য ছিল না একটা ফান্ডামেন্টাল বা মূল? সময় কি ছিল? একটা ফান্ডামেন্টাল। তাহলে দুটো ফান্ডামেন্টাল বা মৌলিক রাশিকে ব্যবহার করে আমরা কি করলাম না স্পিড নতুন আরেকটা রাশি তৈরি করলাম, তাই না? তখন স্পিড হয়ে যাবে ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, চল দেখি পরে ফিজিক্যাল ইউনিট। ওকে, তাহলে ইউনিট একক দরকার। ভৌত রাশিকে যার সাহায্যে প্রকাশ এবং পরিমাপ করা হবে তাকে বলবো আমরা একক। আগেও বলেছি একককেও একই রকম ভাবে আমরা দুভাগে ভাগ করে দিলাম। চল, তাহলে এখন কি আমাদের মৌলিক একক তৈরি হবে। আচ্ছা, মৌলিক একক যখন আমি বলতে যাব তখন বলতে গেলে আমার একটা সমস্যা তৈরি হচ্ছে। যেমন ধরো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আজকের বাইরের টেম্পারেচার কত, তুমি আমাকে কত বলবে? ধরো বলবে যে 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো এককটা খুব লক্ষ্য করো, কি বলছো? 30 ডিগ্রি সেলসিয়াস। আবার ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, শুনলাম তো নাকি কালকে জ্বর হয়েছিল, তো টেম্পারেচার কত উঠেছিল? তখন তুমি উত্তরে কি বলবে? না, 100 ডিগ্রি ফারেনহাইট। দেখো দুটোই তুমি কি বলছো? দুটোই তুমি তোমার তাপমাত্রা বোঝাচ্ছ, অথচ তুমি দু ধরনের একক ব্যবহার করছো না। তাহলে আমাকে আগে জানতে হবে যে একক, তাহলে একটাই জিনিস তাপমাত্রা, তাকে দুটো এককে ব্যবহার করছি। তাহলে এখানে কি কোনো গল্প আছে? হ্যাঁ, গল্প আছে। তাকে আমরা বলবো সিস্টেম অফ ইউনিট। আমি কখন এককগুলি কোন সিস্টেম অনুযায়ী ব্যবহার করছি। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বিরাট কোহলি কত লম্বা 6 মারলো, অ্যান্সার কি বলবে? 100 মিটার, দূরত্ব বোঝাচ্ছে। আবার একটু সময় পরে তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোমার বাড়ি থেকে তোমার বাস স্ট্যান্ডের দূরত্ব কত, তখন তুমি বলবে 1 কিলোমিটার। দেখো দুটোই তো দূরত্ব ছিল। একটা সময় তুমি ইউজ করছো মিটার, আবার একটা সময় তুমি ইউজ করছো কি কিলোমিটার। আবার তোমাকেই যদি জিজ্ঞেস করি, আচ্ছা তুমি লম্বায় কত, তখন তুমি ডাইরেক্ট কি অ্যান্সার দেবে? 6 ফুট। এটাও তো নিশ্চয়ই একটা দূরত্ব। তাহলে দূরত্ব বোঝাতে গিয়ে তুমি তিনটে একক ব্যবহার করে ফেলছো, একটা মিটারে, একটা কিলোমিটারে, আর একটা সবকিছুর বাইরে গিয়ে কি বলছো? ফুট। আচ্ছা দেখি তো, এই যে এককগুলো আমরা বলছি এটা আমরা কেন বলছি? না, ফিজিক্সে যে এককগুলো আছে সেই এককগুলোকে সাধারণত তিনটে সিস্টেম অফ ইউনিটে আমরা ভাগ করি। কি কি? না দেখো, 1 নম্বরে আছে এম কে এস, 2 নম্বরে কি আছে? সি জি এস, আর 3 নম্বরে এফ পি এস। তাহলে এম কে এস পদ্ধতি, এই পদ্ধতির ফুল ফর্ম কি দেখো। এম কে এস এর প্রথম ওয়ার্ড গুলো নাও, তাহলেই বুঝতে পারবে। এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। এম কে এস মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তাহলে মিটার কিসের? দৈর্ঘ্যের একক। দেখো লেন্থ, দৈর্ঘ্যের। এম কে এস একক কি হচ্ছে? মিটার। মানে এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি যদি তোমাকে জানতে চায়, তাহলে এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। মনে রাখবে এম কে এস মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তাহলে কিলোগ্রাম কিসের একক? মাস বা ভরের একক কিলোগ্রাম, পেয়ে গেলাম। আর একটা কি? এস মানে সময়, সেকেন্ড। তাহলে কি? এম কে এস। 2 নম্বরে কি আছে?
2 নম্বরে হচ্ছে আমার সিজিএস। আবার সেই ফুল ফর্ম বের করো, সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে কি হচ্ছে সেন্টিমিটার। মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি না, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। ভরের একক কত, গ্রাম। আর সময়ের একক কত, সেকেন্ড। পরে এসো এফপিএস। এফপিএস একই, এর ফুল ফর্ম কি, ফুট পাউন্ড সেকেন্ড। তুমি যে এক্ষুনি তোমার বলছিলাম তোমার হাইট কত, তুমি কি বলছিলে 6 ফুট। তাহলে কি হলো, তাহলে ফুট এটা কিসের একক ছিল, দৈর্ঘ্যের এককই ছিল, কিন্তু কোন সিস্টেমে ছিল, এফপিএস সিস্টেমে ছিল। তাহলে ফুট পাউন্ড সেকেন্ড। আচ্ছা, সিস্টেম অফ ইউনিট আমি পড়লাম। ওকে, তাহলে আমার এখান থেকে প্রশ্ন কি আসে না, এখান থেকে খুব ভাইটাল কিছু প্রশ্ন আসে। তোমরা প্রত্যেকেই পড়ে এসছো এসআই ইউনিট। তাহলে স্যার 3টে সিস্টেম অফ ইউনিট তো আপনি দিয়ে দিলেন, এসআইটা কই গেল? গল্প তো এখানেই। 1960 সালের দিকে প্যারিসে একটা সম্মেলন। প্যারিসে কেন 60 সালই কেন না, তখন মোটামুটি অনেকগুলো দেশ ধীরে ধীরে স্বাধীন হয়েছে। আর দেশ স্বাধীন হওয়া মানে কি গো, তাদের মধ্যে বাণিজ্য হবে। এখন বাণিজ্য করতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিমাপের আমার কোথাও কোথাও জায়গায় অসুবিধা হচ্ছে, মানে একক কনভার্ট করতে পারছি না। কোনো একটা জায়গায় হয়তো ভারত থেকে ব্রিটেনের রানী চা খাবেন বলে চা পাঠানো হয়েছে, ভারত বলছে আমি 100 কেজি চা পাঠিয়েছি, কিন্তু ব্রিটেন বলছে না 50 পাউন্ড হয়েছে। তাহলে আমার সমস্যা এখানে তৈরি হচ্ছে, আমার কনভার্ট করতে গিয়ে অসুবিধা হচ্ছে। যখন এই কনভার্ট করতে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন এই সিস্টেম চলছে, সেইগুলোকে একটা ছাতার তলায় বা ছাদের তলায় আনার জন্য 1960 সালে প্যারিসে একটা বৈঠক হবে। সেই প্যারিস বৈঠকে তৈরি হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ইউনিট, যেটাকে আমরা শর্টে বলবো এসআই, সিস্টেম অফ ইউনিট। সেখানে এই এমকে সিস্টেমটি যেটা ছিল এমকেএস, ওই এমকেএস সিস্টেমকে রিপ্লেস করা হয় এসআই সিস্টেমের মাধ্যমে। এইটাই পরীক্ষায় প্রশ্ন আসবে যে এমকে সিস্টেমের বর্তমান নাম কি, অথবা তাকে ঘুরিয়ে প্রশ্ন আসবে যে এসআই সিস্টেমের আগে কি নাম ছিল এবং এটি কত সালে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এসআই সিস্টেমের আগের নাম ছিল এমকেএস সিস্টেম এবং এটি 1960 সালে প্যারিসে সম্মেলনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। গল্প শেষ। আরো একটা ছোট্ট প্রশ্ন এখান থেকে আসে, এই এফপিএস সিস্টেম। আচ্ছা, তোমরা অনেকে নিশ্চয়ই কেক খাও, বাইরে কেক কিনতে যাও, আমাকে কেউ একটা বলো তো, কেক কোন এককে বিক্রি হয়, কেজিতে বিক্রি হয় না পাউন্ডে বিক্রি হয়? কেক নিশ্চয়ই পাউন্ডে বিক্রি হয়, 1 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেক, তাই তো? মূলত কেক কোথা থেকে এসছে, কেক এসছে মূলত ব্রিটেন থেকে। সেই ব্রিটেনের রানীর বিখ্যাত ডায়লগ ছিল না যে এরা বিক্ষোভ করছে কেন, না মহারানী এরা খেতে পাচ্ছে না বলে বিক্ষোভ করছে, না এরা কি খেতে পাচ্ছে না, না রুটি খেতে পাচ্ছে না। তখন রানীর বিখ্যাত উক্তি ছিল এরা রুটি পাচ্ছে না তো কেক খাক। সেই কেক কোথায় তৈরি হচ্ছিল কথা বলে, ব্রিটেনে বা ইংল্যান্ডে থেকে কেক আসছে। তাহলে এই সিস্টেম অফ ইউনিট এফপিএস তাহলে মোটামুটি কোথায় চালু ছিল, ইউরোপ বা ব্রিটিশে। তাই এফপিএস সিস্টেমের আরেকটা নাম হচ্ছে ব্রিটিশ ইউনিট অফ মেজারমেন্ট। দেখো লেখা আছে ব্রিটিশ ইউনিট অফ মেজারমেন্ট। এইটা বারবার পরীক্ষায় আসে যে ব্রিটিশ ইউনিট অফ মেজারমেন্ট এর মধ্যে কোন সিস্টেমকে বলা হবে। 4টে অপশন দেওয়া হবে, এসআই, এমকেএস, সিজিএস আর এফপিএস। তাহলে যদি আমি এই রকম গল্পগুলো জানি তাহলে আমি খুব সহজেই অ্যান্সার করতে পারবো, এফপিএস সিস্টেমকে বলা হবে ব্রিটিশ ইউনিট অফ মেজারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের রাশি কটা ছিল ফান্ডামেন্টাল, 7টা মাত্র আমাদের ফান্ডামেন্টাল রাশি
ছিল। তাহলে এই 7টার মধ্যে এখন কতগুলো রিপ্রেজেন্ট হয়েছে? মাত্র লেন্থ হয়েছে, মাস হয়েছে আর টাইম হয়েছে। তাহলে আরো নিশ্চয়ই 4টে মৌলিক রাশি বাকি আছে। তাহলে চলো দেখে নি এই 4টে মৌলিক রাশির আমার একক কি হবে। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট প্রথমে আমরা কি ছিল? মাস। আমরা এই এককগুলো কোন সিস্টেম অফ ইউনিটে দেখতে চাই? না, আমরা এই এককগুলো আপাততভাবে এসআই সিস্টেম অফ ইউনিটে দেখতে চাইছি, এসআই পদ্ধতিতে দেখতে চাইছি। তাহলে মাসের এসআই মানে এম কেস, তাহলে এম মানে মিটার, কে ফর কিলোগ্রাম। তাহলে মাসের এসআই একক কি হবে? কেজি। এই একক যখন লিখবো এর মাঝখানে কোনো পয়েন্ট দেব না, সেন্টিমিটার সি ফুল স্টপ এম ফুল স্টপ দেব না, এগুলো নিয়ম তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আমরা সবসময় লিখবো সি এম সেন্টিমিটার। অনেক নিয়ম তৈরি করা হয়েছিল, আপাতত এত কিছু জানার দরকার নেই। আমরা ভৌত রাশিগুলো দেখি। তাহলে মাসের পরে কি ছিল? লেন্থ। তাহলে লেন্থের জন্য আমার কি আসবে? এম কে এস, এম ফর মিটার। বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে লেন্থ কি হচ্ছে? মিটার। তারপরে কি ছিল? টাইম। তাহলে টাইমের কি আসবে? টাইমের জন্য কি আসবে? টাইমের জন্য আসছে সেকেন্ড। এরপরে কি ছিল? এরপরে ছিল না টেম্পারেচার। টেম্পারেচারের ক্ষেত্রে গল্প কি হবে? না একটু আগেই বললাম, রুমের উষ্ণতা, পরিবেশের উষ্ণতা বলছো 30 ডিগ্রি, জ্বর হয়েছে বলছো ফারেনহাইট। দুজনের মধ্যে মারপিট লাগবে, কে হবে এসআই? তাহলে কি দরকার? থার্ড পার্টি চলে এসছে। তাহলে দুজনকে বসিয়ে দিয়ে বললো যে না, কে হবে এসআই? না কেলভিন হবে এসআই। তাহলে টেম্পারেচারে এসআই ইউনিট কি হয়ে গেল? কেলভিন। মনে রাখবে, কারণ দেখো সাধারণভাবে যদি আমি জিজ্ঞেস করি উষ্ণতা কি, বলবে 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের না একটা ভুলের টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, টেম্পারেচারের যদি আমার এসআই একক জিজ্ঞেস করে আমরা কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে ডিগ্রি সেলসিয়াস সি বলে ফেলি। সঠিক উত্তর কি হবে? কেলভিন। মনে রাখো। 5 নম্বর, টেম্পারেচারের পরে কি এসছে? প্রবাহী তড়িৎ মানে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এর কি এসআই একক কি হবে? অ্যাম্পিয়ার। যদি ইউ দিয়ে লিখে ফেলো তাহলে উনি ক্রিকেট খেলা পরিচালনা করবেন। ক্রিকেট খেলা, এটা কি দিয়ে শুরু? অ্যাম্পিয়ার, এ দিয়ে শুরু। চলো এ এমপি। 6 নম্বরে কি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে কোনো একটা বস্তুর ভেতরে কত পরিমাণ পদার্থ আছে, সেটাই হচ্ছে আমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। সেটা কি দিয়ে প্রকাশ করবো? ছোটবেলায় পড়েছিল না, মোল। মোল যার সঙ্গে রিলেটেড থাকবে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটাই হচ্ছে আমার মোল, হচ্ছে কি পরিমাণ বস্তু আছে। আর শেষে যেটা বলছিলাম সেটা কি ছিল আমার? দীপন প্রাবল্য বা লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটি কি বললাম? না তখন বিজ্ঞানী কোথাকার? ইউরোপের। তখন নিশ্চয়ই কারেন্ট ইলেকট্রিসিটি নাই। কারেন্ট ইলেকট্রিসিটি যখন নেই তখন আমার আলোর উৎস কি হবে? না উপমহাদেশ ভারতে হলে প্রদীপ আর ইউরোপে হলে মোমবাতি। তাহলে আলো কোত্থেকে আসছে? আলো নিয়ে কাজ কারবার করছি, তখন তাহলে আমার কোনটা আমি আলোর উৎস হিসেবে ইউজ করব? মোমবাতিকে আলোর উৎস হিসেবে ইউজ করব। তাহলে বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ কারবার করলেন, করার পর তারা নতুন একটা ভৌত রাশি তৈরি করলেন।
এই ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমার কি দরকার? একটা একক দরকার। তখন তারা ভাবছেন, আচ্ছা এই যে ভৌত রাশিটা আমরা তৈরি করলাম, এটা নিশ্চয়ই আমরা মোমবাতির আলো দিয়ে তৈরি করেছি। তাহলে একক কি হওয়া উচিত? না, মোমবাতি ইংরেজি কি? ক্যান্ডেল। তাই এখান থেকে নতুন ইউনিট আসবে, তার নাম হবে ক্যান্ডেলা। মনে রাখবে এই গল্পগুলো, তাহলে ভুলবে না। ক্যান্ডেলা, এটা খুব ইম্পর্টেন্ট। বারবার দীপন প্রাবল্য কি রাশি এটাও বারবার জিজ্ঞেস করে, আর দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা। লিউমিনাস ইন্টেন্সিটি কি রাশি জিজ্ঞেস করে, কি রাশি হবে? মৌলিক রাশি হবে। আর লিউমিনাস ইন্টেন্সিটির একক কি হবে? ক্যান্ডেলা। বোঝা গেছে? চলো পরেরটা দেখি। আচ্ছা, তোমাকে যে এত সময় যেটা লেখালাম সেই সমস্ত কিছু এখানে আছে। দেখো, লেন্থের একক কি হলো? মিটার। মাসের আবার দেখে নাও, কিলোগ্রাম। টাইম, সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট, অ্যাম্পিয়ার। থার্মোডাইনামিক টেম্পারেচার, কেলভিন। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মোল। আর কি? লিউমিনাস ইন্টেন্সিটি কি হবে? ক্যান্ডেলা। এটা সব থেকে ইম্পর্টেন্ট, ক্যান্ডেলা। খুব ইম্পর্টেন্ট এটা। প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, মাসের তো কেজি বলে দিলাম, একক বেরিয়ে গেছে। আচ্ছা, 1 কেজি, 1 কেজি কত পরিমাণ ভরকে 1 কেজি বলবো, সেটা কিভাবে তৈরি হচ্ছে? এই একটা ছোট প্রশ্ন ওয়ান ডে এক্সামে খুব আসে। দেখো তো, মাস মাস আমরা যখন মাপবো তখন কত পরিমাণ বস্তুকে মাপবো বা কোথা থেকে মাপবো? এখানে একটু দেখো, এখানে কি লেখা আছে? একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয় আছে, তার একটা রড বানানো আছে। এই প্ল্যাটিনাম ইরিডিয়াম রডের যতটা, মানে তার মাস যেটা, সেটারই মাস হচ্ছে 1 কেজি। ঠিক আছে, এইটা একটু মানে মাথায় রাখো। এইটাও না অনেক সময় ওয়ান ডে এক্সামে আসে, যে 1 কেজির যে ডেফিনেশন বা মাপছি কিসে, সেটা হচ্ছে আমার প্ল্যাটিনাম ইরিডিয়াম অ্যালয় একটা রাখা আছে। সেখান থেকে আমরা কোথায় রাখা আছে? ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, যেটা আছে প্যারিসে। এই প্যারিসে এটা রাখা আছে। ঠিক আছে। আর টাইম, খুব ইম্পর্টেন্ট বিষয় কি জানো? সময়ের ডেফিনেশন কি, সময়ের সংজ্ঞা কি, ফিজিক্সে আমরা এখনো পর্যন্ত দিতে পারি না। টাইমটা কাকে বলবো? টাইম কি সব থেকে বেশি পুরাতন? টাইম কি সব থেকে বেশি প্রাচীন? এমন অনেক কিছু প্রশ্নের উত্তর এখনো আমাদের অজানা আছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সুবিধার জন্য টাইমকে তো কিছু একটা ভাবে মাপতে হবে। কিভাবে মাপছি? না দেখো, এখানে একটা সিজিয়াম 133 অ্যাটম আছে। এই একটা অ্যাটম এত সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন করতে, পিরিয়ড সম্পন্ন করতে যত সময় নেবে, তাকে বলা হবে 1 সেকেন্ড। এখানে ইম্পর্টেন্ট কোনটা? এই সিজিয়াম, এই ওয়ার্ডটা। এটাও ওয়ান ডে এক্সামে বারবার আসে। আচ্ছা, ওয়ান ডে এক্সাম বারবার বলছি, ওয়ান ডে এক্সাম কি? না, যে সমস্ত এক্সাম গুলো শুধু প্রিলি হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে রিক্রুটমেন্ট, সেগুলো বলছি ওয়ান ডে এক্সাম। আর ডব্লিউবিসিএস এর প্রিলি, তারপরে মেন্স থাকবে, তারপরে ইন্টারভিউ, ওটাকে আমরা সাধারণত বলি টেস্ট ম্যাচ এক্সাম। ঠিক আছে। এই ওয়ান ডে এক্সাম গুলো, ধরো তুমি দিতে গেছো এমভিআই, মোটর ভেহিকল ইন্সপেক্টর, তুমি দিতে গেছো আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এগুলো হচ্ছে ওয়ান ডে। সেখানে না এই এই জিকে পোর্শন খুব স্ট্রং করতে হয়, বিশেষ করে সায়েন্স পোর্শন গুলো, তাতে এইরকম প্রশ্নগুলো সাধারণত আসে। ক্লিয়ার? চমকা ইয়া নাহি চমকা? চলো তারপরে শুরু করি। আচ্ছা, এখানে তো এত কিছু হচ্ছে 1960 সালের প্যারিস। এই প্যারিসে কাজকর্ম করতে গিয়ে সেখানে দুটো রাশি নিয়ে প্রচন্ড বিতর্ক হয়েছিল। কি কি রাশি? না, সেই দুটো রাশি হচ্ছে এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সম্পূরক রাশি। মানে
আচ্ছা, আগে বলি সম্পূরক রাশি কোন কোনগুলো। 1 নম্বর হচ্ছে কোণ, আর 2 নম্বরে হচ্ছে ঘনক, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। কোণ আর ঘনক এই দুটো কি রাশি, এইটা নিয়ে ঝামেলা শুরু হয়। কোণ আর ঘনক। কোণ, কোণ আমরা কিভাবে পাবো? ধরো এটা একটা বৃত্ত, তার একটা কি আছে, ব্যাসার্ধ আছে, অন্য একটি ব্যাসার্ধ, এটা যেটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি কোণ, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। আচ্ছা, এই যে বৃত্তচাপটা মাপছি, এটার দৈর্ঘ্যটা, এটা ব্যাসার্ধ, এটা কোন এককে নিয়ে যাব? এটা কি আমার ফান্ডামেন্টাল হবে নাকি এটা ডিরাইভড হবে? এটাই ছিল বিতর্কের বিষয়। 1960 সালে বলা হয়েছিল যে এটা হবে আমাদের না ফান্ডামেন্টাল না ডিরাইভড। তার জন্য নতুন একক নিয়ে আসা হয়, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সম্পূরক রাশি। তো এই রাশিগুলো দেখো তো, আমি কি বলছি, কোনটা কি হচ্ছে? কোন হচ্ছে আমার বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ যদি মাপি সেটাও একটা লেন্থ হবে, ব্যাসার্ধ একটা লেন্থ। তার মানে কি এই রাশিটা কি রাশি হবে গো? এই রাশিটা হচ্ছে আমার, এই রাশি হচ্ছে এর দুটো অনুপাত, দুটোই সেম। তার মানে কি মাত্রা নেই, সরি, এর কি নেই? মাত্রা। এটি মাত্রাহীন, কিন্তু এর একটা একক থাকবে। এর এককটাকে কি বলা হয়? রেডিয়ান, র্যাড। দেখো এই জায়গাটায় দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ এস বাই আর। তাহলে কি এটাকে আমরা বলছি প্লেন অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল। এর একক কত? এর একক হচ্ছে র্যাড। এটা ইম্পর্টেন্ট কেন? না, ফিজিক্সে এমন দুটোই মাত্র রাশি আছে যেগুলোর একক আছে কিন্তু মাত্রা নেই, একক আছে কিন্তু এর কোনো মাত্রা মানে ডাইমেনশন নাই। তাহলে কোন কি? না, এর মাত্রা কত? মাত্রা হীন, মানে এক। মাত্রা হচ্ছে এক, বাট একক কি? একক হচ্ছে র্যাড, রেডিয়ান, রেডিয়ান। আর একই রকম ভাবে কে এসছে? না সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল কি জিনিস? না সলিড অ্যাঙ্গেল হচ্ছে, দেখো এখানে একটা এরিয়া তৈরি হচ্ছে না, এরিয়া। তাহলে এইটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল, এরিয়া বাই ব্যাসার্ধের স্কয়ার, এটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল। এর ইউনিট কত? স্টেরিডিয়ান। খুব পরীক্ষায় দেয়, বাংলায় একে বলা হয় ঘনকোণ। ঘনকোণ, স্টেরিডিয়ান, ঘনকোণ। ঘনকোণের একক কি? স্টেরিডিয়ান। দেখ, এইগুলোকে বলা হচ্ছে আমার কি? এইগুলোকে এই দুটোকে বলা কোণ এবং ঘনকোণ, এই দুটোকে বলা হচ্ছে আমার সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। বাট 1995 এর পর, 1995 সালের পর এইগুলোকে আর সম্পূরক রাশি হিসেবে বলা হয় না, এগুলোকে লব্ধ এককই বলা হয়, মানে ডিরাইভড ইউনিটি বলা হয়। কোশ্চেন কি আসবে? কোশ্চেন আসবে, বাকি কথা মনে রাখবে, প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি আর সলিড অ্যাঙ্গেলের
ইউনিট। দয়া করে, আবার বলছি, দয়া করে কোণের একক, ডিগ্রি, থিটা এগুলো করবে না, দয়া করে। ভুল হয়, অপশন এ তে এগুলোই থাকে, আর অপশন ডি তে গিয়ে থাকে রেডিয়ান, অপশন ডি তে গিয়ে থাকে স্টেরিডিয়ান। বোঝা গেছে? তাহলে আমরা একক নিয়ে এত সময় কথা বললাম। এরপরে কি নতুন একটা জিনিস দেখো তো, একে আমরা বলছি প্রেফিক্সেস অফ দ্য পাওয়ার অফ 10। আমাদের হিসাব করতে, আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। ধরো তোমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড, আবার বলছি 1 কিলোমিটার। তুমি কি এটা একটু মজা করে বলবে সবসময় যে 1000 মিটার দূরে আমি থাকি? বলতে কেমন একটা লাগে না, 1000 মিটার। তার থেকে কি যত একক ছোট হবে তত আমার ভালো হবে। কত হবে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার, ব্যাস এটাই হচ্ছে আমার কথা। 1 কিলোমিটার। তাহলে কি প্রথমে আমার কি থাকে গো, নিচে কি থাকে, বেস শুরু হবে মিটার থেকে। মিটার থেকে যদি আমি মানে একে যদি 10 দিয়ে আমি ভাগ করি, তাহলে আমি কি পাবো গো? মিটারের উপরে কি থাকবে? ডেকা। তার উপরে এমি। তার উপরে কত? কিমি। তাহলে কত গো? তাহলে এটা 10, এটাও 10, এটাও 10, তাহলে কত হলো এটা? 1000। 1000 মানে কত গো? 10 কিউব। তাহলে 1000 করতে আমি কি কিমি বা কিলো পাচ্ছি। কিলো মানে কিলোগ্রাম হলে কিলোগ্রাম, কিলোমিটার হলে কিমি, কিলো। তাহলে তাই 10 কিউবকে আমরা কি বলছি? কিলো। 10⁶ কে আমরা কি বলছি? মেগা। দেখো তো, আমরা সাধারণত যখন কম্পিউটারে বিট বাইটের অঙ্কগুলো করি, তখন আমার ধীরে ধীরে এগুলো আসলে মেগাবাইট, মেগাবাইটের পর আমরা কি বলি? গিগাবাইট। কোশ্চেন কি আসবে? গিগা কত? গিগা হচ্ছে 10⁹, এটাকে বলা হয় গিগা। 12 কে বলা হয় টেরা, 15 কে বলা হয় পেটা। পেটা সব যখন আমরা স্পিড মাপবো তখন। আর একই রকম ভাবে যখন নিচের দিকে যাব, তখন আমরা পাচ্ছি মিলি, মাইক্রো, ন্যানো। আচ্ছা, এখানে এর পরে যে দুটো আছে এটা বিশেষ ভাবে মনে রাখবে। পিকো, ডাইরেক্ট প্রশ্ন আছে। পিকো কত? পিকো মিটার কত? পিকো কত? আর একটা আছে ফেমটো, 10⁻⁻50, ফেমটো। এই দুটো বারবার পরীক্ষায় দেয় যে পিকো কত এবং ফেমটো কত। এই দুটো জিনিস মনে রাখ, পরে আরো আলোচনায় আসবো। চল দেখি এখন কি হয়েছে না, প্র্যাকটিক্যাল ইউনিট অফ লেন্থ। তাহলে লেন্থের আমরা অনেক ইউনিট পেয়ে গেছি, কিলোমিটার পেয়েছি, মিটার পেয়েছি, সেন্টিমিটার পেয়েছি, মিলিমিটার পেয়েছি, অনেক কিছু পেয়েছি। এবার দেখি তো প্র্যাকটিক্যাল ইউনিট কি কি আছে। প্রথমেই আছে ফার্মি, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে ফার্মি। এই ফার্মি কার নাম অনুসারে? এই ফার্মি হচ্ছে বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম। এমনি একটা গল্প বলি। ধরো মনে করো যে পৃথিবীতে আমি মানুষকে 2 ভাগে ভাগ করছি। 2 ভাগে কি না, একটা পুরুষ আর একটা মহিলা, এই দুই সেন্সে, দুই অর্থে ভাগ করছি। একই রকম ভাবে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে কণাকে, পার্টিকেলকেও আমরা 2 ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে বোসন বলি, আর একটাকে বলা হয় ফার্মিয়ন। এই ফার্মিয়ন এসছে এই ফার্মির নাম থেকে, ফার্মিয়ন। আর বোসন কার নামে গো? আমাদের গর্ব করার লোক গো, বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, এস এন বোস, তার নামে। পার্টিকেলকে যে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বোসন, একটা হচ্ছে ফার্মিয়ন। এই ফার্মিয়ন এসছে এনরিকো ফার্মির নামে। আরো অনেক দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, কোনটা হাফ স্পিন হবে, কোনটা ফুল স্পিন হবে, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। ফার্মিয়ন উদাহরণ কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে ফার্মিয়ন। বোসন সবাই জানি, হিগস বোসন, পিটার হিগস, ঈশ্বর কণা, দ্য গড পার্টিকেল, যেটা আবার গবেষণার বিষয় হবে, হিগস বোসন। আচ্ছা, তাহলে ফার্মি কি হচ্ছে না, ফার্মি এখন কোন সেন্সে ইউজ করব? এককের জন্য ইউজ করব। কোন এককে আমরা ফার্মি বলছি? ধরো এটা একটা কি
অ্যাটম, পরমাণু। ওকে, এর ভেতরে কি আছে? নিউক্লিয়াস। বাইরে কি ঘুরছে? ইলেকট্রন। এই নিউক্লিয়াসের রেডিয়াস মাপা, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপা হবে ফার্মি একক। পরমাণুর ব্যাসার্ধ কিন্তু নয়, এইটা ভুল করবে না। পরমাণুর ব্যাসার্ধ না, এটাও অপশনে থাকবে। কার? পরমাণুর না, নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপবো। তাই ডাইরেক্ট এভাবেই মনে রাখো, পরমাণু না করে এটাকে লিখে রাখবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপছি ফার্মি এককের সাহায্যে। এর রেঞ্জ কত? না, যেটা আমরা পড়েছিলাম ফেমটো, 10⁻⁻10, এই ফেমটো। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি হচ্ছে? ফার্মি এককে। রেঞ্জ কত? 10⁻15 মিটার। ব্যাস, গল্প শেষ। চলো, অ্যাংস্ট্রম। আচ্ছা দেখো তো, যে এককগুলো ছিল সবগুলো তিনের গুণিতকে চলছিল, 3, 9, 12, 15, 18। মাঝখানে কি কিছু থাকতে পারে না? ইয়েস, পারে। কি পারে? না, মাঝখানে থাকবে 10⁻⁻10, 10⁻⁻10। ওকে, এই 10⁻⁻10 এটাকে আমরা বলছি অ্যাংস্ট্রম। বারবার আসে পরীক্ষায়, বিশেষ করে WBCS পরীক্ষায় এটা বেশ কয়েকবার এসছে, এবং একটু ঘুরিয়ে ঘুরেও কখনো আসে। আচ্ছা, এই অ্যাংস্ট্রম দিয়ে আমরা কি মাপবো? না, আমরা এটাকে সাধারণত ওয়েভ হয় এটা। তাহলে এই ওয়েভে মানে তরঙ্গ, এটা তরঙ্গের কি থাকবে? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই মাথা থেকে এই মাথা, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কোন একটা ওয়েভের ওয়েভ লেন্থ আমরা অ্যাংস্ট্রমে মাপবো। ওকে, কোন একটা ওয়েভের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিসে মাপবো? অ্যাংস্ট্রমে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তোমাদের যখন এটা বললাম যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা মাপছি ফেমটোতে, তাহলে অ্যাটমের রেডিয়াস কিসে মাপবো? অ্যাটমের রেডিয়াস মাপবো পিকোতে মাপবো অ্যাটমের রেডিয়াস। সাধারণত মডার্ন ডেতে এখন পিকোমিটারে অ্যাটমের রেডিয়াস মাপা হয়, আর ফেমটোতে নিউক্লিয়াসের রেডিয়াস মাপা হয়। ফেমটো এনরিকো ফার্মির নামে, সায়েন্টিস্ট এনরিকো ফার্মি, যেখান থেকে আসবে আমরা ফার্মি পার্টিকেল। চলো, তারপরে দেখি অ্যাংস্ট্রম হয়ে গেল। লাইট ইয়ার, আলোকবর্ষ। গানের লাইন মনে পড়ে? তারাও কত আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ কিসের একক গো? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলো বেগ কত? শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগে 1 বছরে যে দূরত্ব যাবে সেটা হচ্ছে আমার কি? আলোক বর্ষ। 1 বছরে মানে 365 দিনে। চলো, তাহলে কি হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? সেটা আমার যাবে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। 60 দিয়ে গুণ করলে কত হলো? 1 ঘন্টা 24, 365 গুণ করে দেখবে এই কাছাকাছি নাম্বারটা আছে। তাহলে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমার আলোক বর্ষ বা লাইট ইয়ার। আচ্ছা, তোমাদের এখন মনে হচ্ছে আচ্ছা আলো এত স্পিডে নিশ্চয়ই অনেক দূরত্ব যাবে। হ্যাঁ, অনেক দূরত্ব যাবে, একদম ঠিক। তাহলে আলোক বর্ষটাই মনে হয় দূরত্ব মাপার সব থেকে বৃহত্তম একক, তাই তো? না, আলোক বর্ষ থেকেও আরেকটা আছে, যেটা আমার দূরত্ব মাপার সব
থেকে বৃহত্তম একক তাকে বলা হয় পারসেক। ওয়ান ডে এক্সামে বারবার আসে, প্রবাবলি এবার এসআইর প্রিলিতেও বোধহয় এই কোশ্চেনটা এসেছিল যে দূরত্ব মাপার সব থেকে বৃহত্তম একক কি। না, দূরত্ব মাপার সব থেকে বৃহত্তম একক হচ্ছে পারসেক, and 1 parsec equal to 3.26 light year. এটা কি লাইট ইয়ার। আচ্ছা, পারসেক কিভাবে পেয়েছিলাম গো, জাস্ট গল্প একটু শুনে নাও, তার আগে আরেকটা জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে। কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নাম শুনে অনেক কিছু মনে হবে, এমন কিছু না। পৃথিবী এবং সূর্যের মধ্যে, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব তাকে বলা হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা পড়েছি কত? 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। অনুসুর অবস্থার ক্ষেত্রে তার দৈর্ঘ্য কিছুটা চেঞ্জ হবে, অপসুরের ক্ষেত্রে তার দৈর্ঘ্য কিছুটা চেঞ্জ হবে। অপসুর, অপবাদ থেকে দূরে থাকতে চাই, অপসুর মানে সূর্য থেকে যখন দূরে থাকবো। অনুসুর, অনুকূল মানে কি গো? অনুকূল মানে হচ্ছে কাছে, কাছাকাছি থাকা, অনুকূলে থাকা। তো পৃথিবী যখন সূর্যের কাছে থাকবে তাকে বলছি অনুকূল, মানে 14,70,00,000 কিলোমিটার। আর যখন দূরে চলে যাচ্ছে 15,20,00,000 বা 15,14,00,000 কিলোমিটার, এরকম কিছু একটা হয় অনুসুর এবং অপসুর অবস্থা। এভারেজে যদি আমি পাই, নিয়ার অ্যাবাউট ধরে নিই 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এই সূর্য থেকে পৃথিবীর এই যে দূরত্ব, সূর্য থেকে এই যে পৃথিবীর এই দূরত্ব, এটাকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। চলো, কেন দরকার না এখানে, এটা এভি না, এটা হচ্ছে এ ইউ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটাকে আমি তৈরি করব কত? একটা সমকোণী ত্রিভুজ বানাবো, যেখানে এই কোণটার মান হবে 1 সেকেন্ড। ডিগ্রি, ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করলে হবে মিনিট, তাকে হবে সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, যত দূরে গেলে এই কোণটা 1 সেকেন্ড হবে, সেই কোণটাকে আমরা বলছি, সেই দূরত্বটাকে আমরা বলছি 1 পারসেক। বোঝা গেছে? 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট। মনে রাখবে, কিন্তু মনে রাখার মেন জিনিস কি না, লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ মেজারিং ডিস্টেন্স, এই লাইনটা। দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বৃহত্তম একক, বারবার পরীক্ষায় দেয়। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম, ভেরি গুড। চলো, লুনার মান্থ 28 দিন, সবাই জানি, খুব একটা এক্সপ্লেন করার কোনো দরকার নেই। সোলার মান্থ, আমাদের মাসগুলো কত? 30 দিনে শেষ হয়, 31 দিনে শেষ হয়। ফেব্রুয়ারি হলে 28 আর লিপ ইয়ার হয়ে গেলে 29, এই প্রত্যেকটাই হবে আমাদের সোলার মান্থ। শেক, এই পর্যন্ত মনে রাখো, এই জিনিসটা আলাদা। শেক আমাদের একটা জিনিস, স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট, সেটা আসছে। আচ্ছা, সেক মানে কি? এটা সাধারণত কোনো একটা পরমাণুর বিক্রিয়া হতে কত সময় লাগছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য শেক কথাটি ব্যবহার করা হয়। বলা হয় এই এককটার উৎপত্তি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মূলত পরমাণু বোম যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ম্যানহাটন প্রজেক্টে, তখন ওপেনহাইমার এই এককটি ব্যবহার করেছিলেন। তাই এর একটি ঐতিহাসিক ভ্যালু আছে। তাই মাঝে মাঝে পরীক্ষায় একবার রেলে বোধহয় এসেছিল সেক কিসের ইউনিট? চোখের পলক ফেলার মধ্যে, এই পলক ফেলতে যেটুকু সময় লাগে সেটুকু সময়কে রিয়েলাইজ করানোর জন্য ওপেনহাইমার এই এককটি ব্যবহার করেছিলেন পরমাণুর বিক্রিয়া, অ্যাটম কত তাড়াতাড়ি কুইক রিয়াকশন করছে একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, সেটা বোঝানোর জন্য সেক কথাটি ইউজ হয়। ওকে, আচ্ছা, স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম খুব মজার, খুব মজার। আমরা প্রত্যেকেই একটা কোম্পানির এখন নাম শুনে নেবো, জেপটো, যেটা আমাদের খুব দ্রুত খাবার দাবার অন্যান্য জিনিস ডেলিভারি করে দিয়ে, গ্রসারি ডেলিভারি করে, জেপটো।
এইটা হচ্ছে জেপ্টো সেকেন্ড। জেপ্টো সেকেন্ড হচ্ছে স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম। 2023 সালে এই জেপ্টো সেকেন্ড তৈরি করার জন্য বা পরিমাপের পদ্ধতি তৈরি করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি দেখব না ইলেকট্রনগুলি কত দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিক্রিয়া করার জন্য যাচ্ছে, সেটাই হচ্ছে আমার জেপ্টো সেকেন্ড। চল পরের জিনিস দেখি, প্র্যাকটিক্যাল ইউনিট অফ প্রেসার, চাপ। চাপ কি গো, ফোর্স ইকুয়াল টু কি, চাপ প্রেসার ইকুয়াল টু কি, ফোর্স পার এরিয়া। ওকে, তাই তো। তাহলে প্রেসার কি, পি ইকুয়াল টু এফ বাই এ। এর প্র্যাকটিক্যাল ইউনিট কি, বার। বার পরীক্ষায় আসে। বার কিসের একক, চাপের একক হচ্ছে বার। আচ্ছা, টর এটাও হচ্ছে আমার চাপের একক। আর অ্যাটমসফেরিক প্রেসার, এই সবকিছুর পরেও প্রেসারের এসআই একক যদি জিজ্ঞেস করে, ফোর্স পার এরিয়া। ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন, আর এরিয়ার এসআই একক এসআই পদ্ধতিতে মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা বলছি পাস্কেল, নট রাস্কেল, পাস্কেল। চল, আচ্ছা পাস্কেল। এগুলো হচ্ছে আমাদের প্রেসারের ইউনিট। আচ্ছা, এত সময় তো আমরা পড়লাম, এবার চলো তো খুব দ্রুত দেখে নি এখান থেকে যতটা আজকের পড়ালাম তোমাদের এই চ্যাপ্টারটা আমি আরেকটা জিনিস কমপ্লিট করে দেবো। এতক্ষণ যতটা পড়ালাম তাহলে দেখি চলো ওখান থেকে কি কি প্রশ্ন এসছে। An international system of measurement, the Kelvin is the unit of। কেলভিন কিসের ইউনিট, কোথায় এসে দেখো তো, 2012 বিভিন্ন স্টেট পিএসসি এক্সামিনেশনে কিভাবে প্রশ্নগুলো আসছে সেটা দেখার জন্য। তাহলে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ মেজারমেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেলভিন কার একক, কেলভিন হচ্ছে আমার কি বলেছিলাম টেম্পারেচার, টেম্পারেচারের এসে একক হচ্ছে কেলভিন। হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ ইউনিট। এত সময় বকলাম ইউনিট কাদের থাকবে না, না যখনই আমি কোন রাশির অনুপাত বের করব এবং সেগুলো যদি একই রকমের হয় তখন তাদের ইউনিট থাকবে না। দেখো তো কি কি, ফোর্সের তো ইউনিট থাকতে পারে। স্ট্রেস মানে কি, নন আদার দেন প্রেসার, মানে এফ বাই এ। ফোর্সের থাকবে নিউটন। স্ট্রেইন মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় বিকৃতি, এই স্ট্রেইন হচ্ছে এককহীন রাশি। প্রেসারেরও একক থাকবে, আমরা অপশন এখানে এলিমিনেট করেও বলতে পারতাম। আচ্ছা, এটা বিপিএসসি বিহারের। চলো, পাস্কেল ইজ দ্য ইউনিট অফ, এক্ষুনি আলোচনা করলাম পাস্কেল। দেখ যা যা আলোচনা করছি সেখান থেকেই প্রশ্নগুলো আসছে। উত্তরাখণ্ড আর মণিপুরে এসেছিল প্রশ্নটা। আচ্ছা কি, তাহলে ডেফিনেটলি এটা হবে প্রেসার। পরের প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, ওয়ান্স এগেন এসছে, কিন্তু এবার দেখো এখানে আর পাস্কেল দাও, তাহলে আমাকে প্রেসারের ডেফিনেশন থেকে এটাকে আমাকে সলভ করতে হবে। প্রেসার আমরা কি বলেছিলাম, পি ইকুয়াল টু কি গো, ফোর্স পার এরিয়া। ফোর্সের এসে একক কি ছিল, নিউটন পার মিটার স্কয়ার। তো দেখি কোথায় আছে, নিউটন স্কয়ার মিটার। দেখি পরের প্রশ্ন দেখি। আচ্ছা কি বলেছে, কারেক্ট অ্যান্সার ফ্রম, ঠিক আছে। আচ্ছা দুটো আমাকে মেলাতে বলছে। অ্যাক্সিলারেশন, ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে 4 এ হয়ে গেল। দেখি তো 4 4 এ, এ একমাত্র অ্যাক্সিলারেশন কার হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার ডি। ফোর্স, ফোর্স কিসের একক, নিউটন, তাহলে এটা হচ্ছে বি। ওয়ার্ক ডান কিসের একক, ওয়ার্ক ডান হচ্ছে জুল,
মানে ওয়ার্ক ডান মানে সি। আর ইম্পালস, ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম। ইম্পালস আই ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম মানে নিউটন সেকেন্ড। ঠিক আছে, নিউটন সেকেন্ড। অ্যাক্সিলারেশন কততে এসছে? অ্যাক্সিলারেশন 4, ফোর্সেরটা কততে হবে? ফোর্স হচ্ছে নিউটন 3, ওয়ার্ক ডান 1, আর ইম্পালস হয়ে গেছে 2। 4 3 1 2, 4 3 1 2 অপশন। আচ্ছা দেখো তো, এই তো পিকোগ্রাম। পিকো মানে কত ছিল গো? পিকো 10 টু দি পাওয়ার -12 না, 10 টু দি পাওয়ার -12। অ্যাংস্ট্রম ইজ এ ইউনিট অফ, তাহলে অ্যাংস্ট্রম কোথায় ইউজ হয় বলেছিলাম? একটা ওয়েভের ওয়েভ লেন্থ মাপ, মাথা থেকে মাথা। এনার্জি ইউনিট কি? জুল। ফ্রিকোয়েন্সি হার্জ। ভেলোসিটি মিটার পার সেকেন্ড। চলো, লাইট ইয়ার ইজ, ডব্লিউবিসিএস এসছে, যার জন্য আমাদের এত পড়াশোনা এত খাটি। লাইট ইয়ার কি? না লাইট এমিটেড বাই সান, না টাইম টেকেন বাই লাইট টু ট্রাভেল ফ্রম, না দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ফ্রি স্পেস ইন 1 ইয়ার। আলো 1 বছরে শূন্য মাধ্যমে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে আমার লাইট ইয়ার। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজন হোয়াই অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স আর মেজার্ড বাই লাইট ইয়ার? এটাও ডব্লিউবিসিএস। তাহলে দেখি, কেন নক্ষত্রদের মধ্যে দূরত্ব পরিমাপ করার জন্য আমরা আলোকেই ব্যবহার করি? কারণ স্পিড অফ লাইট ইজ অলওয়েজ সেম কনস্ট্যান্ট। শূন্য মাধ্যমে আলোর বেগ কোনো কিছুর উপরে নির্ভর করে না। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। চলো, ওজোন লেয়ারের থিকনেস, এটা হবে ডবসন। ওজোন লেয়ার, না পৃথিবীর পৃষ্ঠে কোনো একটি জায়গার উপরে যত সংখ্যক ওজোন গ্যাস আছে, সেই ওজোন গ্যাসকে কোনো একটা জায়গায় নিয়ে আসলে, মানে ওই জায়গায় নিয়ে এলে তার থিকনেস যতটা হবে, সেই থিকনেসটাকে আমরা বলছি ডবসন। মানে ওজোন লেয়ারের থিকনেস আমি কোন এককে মাপবো? ডবসন। দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ লেন্থ? দৈর্ঘ্যের পরিমাপের একক কোনটি নয়? দেখি তো। আচ্ছা, লাইট ইয়ার তো দৈর্ঘ্য, মাইক্রনও আমরা ছোট ছোট দৈর্ঘ্যতে ইউজ করি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ঠিক আছে। আচ্ছা, রেডিয়ান নিয়ে একটা কথা বলছিলাম না, রেডিয়ান। রেডিয়ান কার একক? কোন? প্লেন অ্যাঙ্গেল। রেডিয়ান কি গো? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা কি কোনোভাবে দৈর্ঘ্যের সঙ্গে রিলেটেড? না। কি বলেছে? ইজ নট এ ইউনিট অফ লেন্থ। নট। অ্যান্সার কি হবে? রেডিয়ান। দেখি, দেখো 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, ন্যানো মানে কত গো? 10 টু দি পাওয়ার -9। তাহলে আমার 1 অ্যাংস্ট্রম কত ছিল? 10 টু দি পাওয়ার -10। তাহলে যদি আমি একে 10 দিয়ে গুণ করি কত পাবো? তাহলে 10 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 হয়ে গেল। তাহলে আমার কি দরকার কি ছিল? 10 টু দি পাওয়ার -9, -9 চলে এসছে। তাহলে কত হবে? 10 অ্যাংস্ট্রম। দেখো, এটা ডব্লিউবিসিএস 2017 প্রশ্ন। এগুলোই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিসিএস হোক, যে কোনো এক্সাম যখন দিতে যাবে, বারবার যদি বাঁচতে হয় প্রিভিয়াস ইয়ার করে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। নিউক্লিয়ারের সাইজ, আবার বলছি সাইজ, নিউক্লিয়াস কার? অ্যাটমের বলেনি, পরমাণুর বলেনি, নিউক্লিয়াস বলেছে। কার নামে হবে? বিজ্ঞানী এনরিকো ফার্মির নামে হবে। ফেমটো, ইউনিট কত? 10 টু দি পাওয়ার -15। আবারও বলছি যে যদি আমি পৃথিবীতে মানুষকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ, তাহলে ফিজিক্সে যত সংখ্যক কণা পার্টিকেল আছে তাকেও আমরা একই রকম ভাবে দুই ভাগে ভাগ করব, এক বোসন, এক ফার্মিয়ন। বোসন কার নামে? আমাদের গর্ব বাঙালির বিজ্ঞানী এস এন বোস, সত্যেন্দ্রনাথ বোসের নামে। আর ফার্মিয়ন এই এনরিকো ফার্মির নামে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি।
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল মানে মৌলিক বলে দিয়েছে। কোনটা? ফোর্স না। কটা করেছিলাম মৌলিক মৌলিক রাশি? কটা করেছিলাম? 7টা করেছিলাম। সেই 7টার মধ্যে কি কি ছিল? মাস ছিল, টাইম ছিল, লেন্থ ছিল, আর কি কি ছিল? টেম্পারেচার ছিল, ইলেকট্রিক কারেন্ট ছিল, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ছিল, আর কি? আর ছিল লিউমিনাস ইন্টেন্সিটি। অপশনে কোনটা আছে? দেখো তো, ইলেকট্রিক কারেন্ট আছে। এর রাইট অ্যান্সার হবে ইলেকট্রিক কারেন্ট। দেখো আবার বিপিএসসি 2020-তে এসছে। ঠিক আছে, দেখি পরের প্রশ্ন। আচ্ছা, আপাতত তোমাদের আজকের সেশন এই পর্যন্তই। পরের দিন এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, একই রকম ভাবে প্র্যাকটিস হবে, এবং এই চ্যাপ্টার শেষ হলে তোমাদের আবার নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে মশা। তাহলে কালকের কোনটা পড়া হবে? কালকে এই যে চ্যাপ্টারটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এর ডাইমেনশন বাকি, স্কেলার অ্যান্ড ভেক্টর বাকি, এবং আর কিছু কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট একটু বাকি আছে। এই 4টে জিনিস আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব, আর তার সঙ্গে ডেফিনেটলি থাকবে আমার কি? প্র্যাকটিস। ওকে, থ্যাংক ইউ।